আজকে তোমাদের ক্লাস ছিল। একটি ছেলে জয়েন করেছিল, সইফুল বলে, শেখ সইফুল। তো অনলাইনে ক্লাসেও কানেকশন পেলো, কিন্তু শুনতে পাচ্ছিল না, তাই জন্য ও সরাসরি কলেজে চলে এসেছিলো। কলেজে ওকে আমি ক্লাসটা নিয়েছি, লেখাটা দিয়েছি। কিন্তু তোমরা যারা আর অনেকে রয়ে গেছো, হোয়াটসঅ্যাপে দেখলাম কয়েকজন রয়েছো, তো তাদের জন্য আমি এই রেকর্ডিংটা পাঠাচ্ছি। লেখাটা সৈফুলের কাছ থেকে জোগাড় করে নিও। তোমাদের DSE-2 যেটা পড়তে হবে, সেটাতে কিন্তু পুরো সিলেবাসটাই প্রায় বিশ্বায়নের ওপর এবং বিশ্বায়ন সংক্রান্ত যাবতীয় জিনিস তোমাদের এইটাতে রয়েছে। তো সেই জন্য আমরা তোমরা একটা ক্লাসও আমি তোমাদের পাইনি, একটা ক্লাসেও ন্যাচারালি আমাকে প্রথম থেকেই শুরু করতে হবে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বায়নের অর্থ ও সংজ্ঞা, মানে বিশ্বায়ন বলতে কি বোঝায় বা কাকে বলে, এইটা হলো আমার প্রথম। আচ্ছা, ইংরেজিতে বিশ্বায়নের ইংরেজি হলো গ্লোবালাইজেশন। আচ্ছা, এটা তোমরা দেখতে পাবে, লেখাটার মধ্যে আছে, বানানটা দেখে নিতে পারবে, বা এমনি যে কোনো জায়গায় গ্লোবালাইজেশন বানানটা দেখে নিও। ইংরেজি গ্লোবালাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন বা ভুবনীকরণ। তাহলে শব্দটা বাংলায় নয়, শব্দটা আসলে ইংরেজিতে, তার বাংলা করা হয়েছে বিশ্বায়ন বা ভুবনীকরণ। বিশ্বায়ন মানে বিশ্ব, আর ভুবন মানে বিশ্ব, একই ব্যাপার। আমরা বিশ্বায়নই বলি বেশিরভাগ ক্ষেত্রে, ভুবনীকরণ খুব কম ইউজ করা হয়। খুব সহজে যদি বলতে হয়, সেটা হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে বিশ্বব্যাপী প্রযুক্তির বিস্তার, বাণিজ্যের বিস্তার, দেশের বাজার ও বিশ্বের বাজারের মধ্যে কোনো বেড়া না থাকা। বেড়া মানে সীমানা, ওই বেড়া দিয়ে সীমানা করা হয়, বেড়া বা পাঁচিল দিয়ে। আচ্ছা, সারা বিশ্বটাই একটা বাজার। যে কোনো রাষ্ট্র যে কোনো দেশের ঢুকে ব্যবসা বাণিজ্য করতে পারে, সেখানকার জিনিস আমদানি রপ্তানি করতে পারে। রাষ্ট্রগুলো নিজেরাও পারে সরাসরি আমদানি রপ্তানি করতে। সেখানে কোনো নিয়ন্ত্রণ, কোনো রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ যে আমার দেশে আমি এই বাণিজ্য করতে দেব না, তোমাকে ঢুকতে দেব না, বা এই জিনিসটা চলবে না। তো আর কোনো রাষ্ট্রই তো স্বয়ংসম্পূর্ণ নয়, মানে আমার দেশ সমস্ত কিছুতে স্বয়ংসম্পূর্ণতা তো নয়। তো ন্যাচারালি আমার কিছু জিনিস দরকার হয় অন্য রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার। সেটা নেওয়ার সময় আমি তাদের জিনিস কিনবো, আর আমার দেশে যেগুলো উৎপন্ন হয় তাদের দেশে নেই, সেগুলো আমরা সেখানে রপ্তানি করব। এই যে আমদানি রপ্তানি, এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ, কোনো কর, শুল্ক, বাধা প্রাপ্তি, কোথাও বাধা পাওয়া, এগুলো একদম থাকবে না। মানে ভারতের বাজার একটা বাজার, কিন্তু এই ভারতটা সারা বিশ্বের বাজারের সঙ্গে মিশে গেল, কোনো নিয়ন্ত্রণ নেই। ভারতের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, বা আমেরিকার, ফ্রান্সের, ব্রিটেনের সমস্ত জিনিস পাবো, আবার আমাদের জিনিসও তারা সব পাবে। এটা একটা আসলে বিশ্বায়নটা প্রথমে এসেছে অর্থনীতিতে, বাণিজ্যের ক্ষেত্রেই মেনলি এসেছে। আর বাণিজ্যই তো আমাদের অর্থনীতিকে এফেক্ট করে। বাণিজ্য এবং উৎপাদন, কৃষি, শিল্প, এগুলোই তো আমাদের এফেক্ট করে। তো প্রথম বিশ্বায়ন যদি বলতে বোঝায়, ওটা কিন্তু অর্থনৈতিক বিশ্বায়ন, মানে অর্থনীতিতে প্রথম বিশ্বায়নের ধারণাটা এসেছে। আমাদের দেশে 1990-91 সালে মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী ছিলেন। তখন এই নতুন নিউ ইকোনমিক পলিসি বলে যে পলিসিটা তিনি নেন, নীতিটা নেন আভ্যন্তরীণ ক্ষেত্রে, সেটা হলো যে অবাধ বাণিজ্য নীতি, দেশের উন্নয়ন ঘটবে এর মাধ্যমে, এই নীতিটা নেন। এই নীতিটা আসার ফলেই কিন্তু আমাদের দেশে শিল্পায়নের ব্যাপারটা এসে গেছে। ঠিক আছে, শিল্পায়ন নয়, বিশ্বায়নের বিষয়টি আমাদের দেশে কিন্তু প্রবেশ করেছে। তো তাহলে সীমানা থাকবে না, কোনো দেশের সঙ্গে কোনো দেশের সীমানা থাকবে না, সরাসরি যে কোনো জিনিস যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে, আমরা কিনতে পারি, তারা কিনতে পারে, বিক্রিও করতে পারে, উভয়। যে দেশ যে জিনিসটা ভালো উৎপাদন করতে পারে, যেমন ভারতের ক্ষেত্রে হচ্ছে, ভারত যেগুলো ভালো উৎপাদন করে, পাট, চা, হিরে, কাটা হিরে, জামা কাপড়, এগুলো ভারতে ভালো উৎপাদন হয়, এগুলো সে রপ্তানি করতে পারে, সে বিদেশে রপ্তানি করে। আর রপ্তানি করলে কি হবে, বিদেশি মুদ্রা আসবে আমাদের দেশে। যত বিদেশি মুদ্রা আসবে ডলারে, আমেরিকান ডলারে, সেই দেশ কিন্তু তত উন্নতি করবে। বিদেশি মুদ্রার একটা, ডলারের বিশেষ করে বেশ দাম আছে। অর্জিত বিদেশি মুদ্রা দিয়ে সেই সব জিনিস আমদানি করা, বা সেই দেশ উৎপাদন করে না যেগুলো,
যেমন ভারতের ক্ষেত্রে খনিজ তেল, যন্ত্রপাতি এগুলো ভারতে পাওয়া যায় না, তো ভারতকে এগুলো কিনতে হয়। তাহলে আমি যত বিদেশি মুদ্রা অর্জন করব, সেই টাকা দিয়ে আমি বাইরে থেকে এইগুলো কিনবো। খানিকটা লেনদেনের ব্যাপার চলে আসছে, তোমার যেটা নেই আমাকে দাও, আমার যেটা আছে আমি তোমাকে দিলাম, এই ধরনের একটা ব্যাপার চলে আসছে। এই তত্ত্ব অনুযায়ী কোনো দেশেরই স্বনির্ভর হওয়ার প্রয়োজন নেই, কারণ সমস্ত পৃথিবীটাই পরস্পর নির্ভরশীল। একটা সময় তো এটা ছিল যে সবাই সব কিছুতে নির্ভরশীল হতে পারে না, তো সেটা হয়ও না। তো সুতরাং আমাকে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে এমন কোনো কথা নেই। আমার যেটা নেই সেটা আমি অন্য জায়গা থেকে আমদানি করব, তাদের যেটা নেই সেটা আমি রপ্তানি করব, এইভাবে পরস্পরের মধ্যে বাণিজ্য চলবে, এটা অবাধে হবে। দ্যাট ইজ বিশ্বায়ন। এবার কয়েকজন অর্থনীতিবিদ বা আন্তর্জাতিক শিক্ষাবিদ বিশ্বায়ন সম্পর্কে দু একটা সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন জোসেফ স্টিগলিটস। এটা লেখার মধ্যে বানানটা দেখে নিও। উনি বলেছেন বিশ্বায়ন হল প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে নিবিড় একাত্মতা বা একীভবন, যা ঘটেছে প্রধানত দুটি কারণে। 1 নম্বর, পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস, এবং 2 নম্বর, এ যাবৎ প্রচলিত এক দেশ থেকে আরেক দেশে দ্রব্য, সেবা, পুঁজি, জ্ঞান, বিজ্ঞান, মনুষ্য সম্পদ প্রভৃতি আদান প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধের অন্তর্ধান। অর্থাৎ সারা বিশ্বের মানুষ এক, আমরা বিশ্ব মানবতায় বিশ্বাসী। বিশ্ব মানবতা এসছে বিশ্বায়নের হাত ধরে। একাত্মতা, আমাদের দেশের সঙ্গে অন্য দেশের নাগরিকের আমরা এক হয়ে গেছি, কোনো তফাৎ নেই। তো সেটা কিভাবে ঘটলো? এক হচ্ছে পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব ব্যয় হ্রাস, মানে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা খুব সহজ এবং কম খরচে হয়। আর তুমি তো প্রযুক্তির মাধ্যমে, কম্পিউটার, মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ অনায়াসে আমরা করতে পারি, এর জন্য খুব বেশি ব্যয় করতে হয় না। তো এটা একটা এক প্রান্তের মানুষের সঙ্গে আরেক প্রান্তের মানুষের যোগাযোগ ঘটানোর ক্ষেত্রে খুব কার্যকরী, এর জন্য খানিকটা হয়েছে। 2 নম্বর, এ যাবৎ প্রচলিত এক দেশ থেকে আরেক দেশের দ্রব্য, সেবা, পুঁজি, জ্ঞান, বিজ্ঞান, মনুষ্য সম্পদ প্রভৃতি আদান প্রদানের ক্ষেত্রে কৃত্রিম বাধা নিষেধের অন্তর্ধান। কৃত্রিম বাধা নিষেধ এতদিন ছিল, তার মানে কৃত্রিম বাধা নিষেধ মানে জোর করে আটকে রাখা, এইটা ঢুকতে দেবো না, ওইটা আমরা রপ্তানি করব না, আমার দেশের মধ্যেই থাকবে। এটাকে বলছে রাষ্ট্রগুলো ইচ্ছে করে বাধা দিয়ে রাখতো। রাষ্ট্রগুলো চাইতো না যে তাদের দেশের মধ্যে ঢুকে বাইরের দ্রব্য ঢুকুক, বা আমাদের জনগণের সঙ্গে বাইরের দেশের সম্পর্ক হোক। এরকম কিছু শত্রু দেশ তো থাকে, শত্রু যাদের সঙ্গে মিত্রতা নেই, তাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে না চাইলে ইচ্ছে করে এই বাধা নিষেধগুলো কিন্তু করা হতো। যেমন পাকিস্তানের সঙ্গে আমাদের যোগাযোগ না হলেই ভালো, আমাদের দেশের লোকজন যেমন তোমায় ভিসা পাকিস্তানে যেতে চাইলে, যে কোনো শত্রু দেশ, যেটা আমাদের শত্রু দেশ, যেতে চাইলে ভিসা আটকে দেবে, বলবে যে ওখানে যাওয়ার ক্ষেত্রে অনেক রকম কারণ দেখাতে হবে। তো এইগুলোকে কৃত্রিম বাধা নিষেধ বলা হচ্ছে। যেমন ওদের দেশের জিনিস আনতে দেবো না, আমাদের দেশের খেলোয়াড়ের টিম ও দেশে যাবে না, ওদের টিম আমাদের দেশে আসবে না, এই ধরনের বাধা নিষেধগুলো কিন্তু সরে গেল। এখন আর ওই কথা বলে এড়িয়ে থাকা যাবে না। তো এর ফলে স্টিগলিটস যেটা বলছেন, সবাই এক হয়ে গেছে, বিশ্ব মানব হয়ে গেছে। আরেকজন লেখকের সংজ্ঞা আমি এখানে বলছি, দীপক নায়ার, ইনি ভারতীয়। দীপক নায়ারের মতে বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার সঙ্গে জড়িত থাকে ক্রমবর্ধমান অর্থনৈতিক মুক্ত পরিবেশ এবং বিশ্ব অর্থনীতির অঙ্গীভূত দেশগুলির মধ্যে গভীর অর্থনৈতিক সমন্বয়। যাই হোক, 1970-এর দশক থেকে বিশ্বের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে এবং মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে যে বহুমাত্রিক পরিবর্তন ঘটেছে, সেগুলিকে একযোগে বিশ্বায়ন আখ্যা দেওয়া যেতে পারে। দীপক নায়ার এইভাবে বললেন যে অর্থনৈতিক সমন্বয়, তিনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে শুরু, তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতির ক্ষেত্রে সমন্বয়টা ঘটেছে প্রথমে, তারপর অন্যান্য ক্ষেত্রে ব্যাপক বিস্তার লাভ করেছে, রাজনৈতিক, সাংস্কৃতিক ইত্যাদি ক্ষেত্রে গেছে। আর এটা বাইরের দেশে শুরু হয়েছে 1970-এর দশক থেকে, একটু 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 করে হয়েছে, কিন্তু আমাদের দেশ অনেকদিন পর্যন্ত এটাকে গ্রহণ করেনি বা চেপে রেখেছিল। ও 90-এর দশক থেকে ভারতও সেই বিশ্বায়নের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা দীপক নায়ারের সংজ্ঞা।
আমি একটা কথা বলি, আমার ভিডিও শুনে আমি যেগুলো পড়ে পড়ে বলছি সেগুলো যদি লিখে নিতে পারো তাহলে তোমাদের আর আলাদা করে নোটসটা নিতে হবে না। আমি তো পড়ে পড়ে বলছি যেগুলো সেগুলোই লিখবে, আর যেগুলো বোঝাচ্ছি সেগুলো লেখার জন্য নয়। সংজ্ঞাটা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বিশ্বায়নের বৈশিষ্ট্য সমূহতে। বিশ্বায়নের বৈশিষ্ট্য কি কি আছে? বিশ্বায়নের বৈশিষ্ট্য অধ্যাপক রোজেনু তার ডিস্ট্যান্স প্রক্সিমিটিস নামক গ্রন্থে বিশ্বায়নের কতগুলো বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। কি কি বৈশিষ্ট্য? 1 নম্বর, দক্ষতার ক্ষেত্রে বিপ্লব। দক্ষতা কি বলছে? বিশ্বায়নের যুগে মানুষের জ্ঞান ও দক্ষতার ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি ঘটেছে তাকেই বলা হচ্ছে দক্ষতার বিপ্লব। এই বিপ্লব মানুষের কার্যকরী জ্ঞানের পরিধিকে প্রসারিত করেছে এবং বিভিন্ন জটিল সমস্যা সমাধানে সক্ষম হয়েছে। এই দক্ষতা বৃদ্ধির উৎস হল কম্পিউটার, ইন্টারনেট, দূরদর্শন, টেলিফোন, ফ্যাক্স যন্ত্র প্রভৃতি ইলেকট্রনিক্স প্রযুক্তি, যা সময় ও দূরত্ব কমিয়ে দিয়েছে। তাহলে মানুষকে এখন অনেক বেশি দক্ষ হয়ে উঠতে হচ্ছে। পুরনো সিস্টেম তো চলছে না, নতুন সিস্টেমে দক্ষ কম্পিউটার জানতে হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় জ্ঞানের পরিধি, টেলিফোন সংক্রান্ত, ইন্টারনেট সংক্রান্ত সব কিছু এখন জানতে হবে। তাহলে মানুষের দক্ষতা প্রয়োজন, সেই জন্য এটাকে বলছে দক্ষতার বিপ্লব। আগে মানুষ পেনে কলমে বসে, ডেস্কে বসে, বড় জোর টেলিফোনে এইভাবে যোগাযোগ করতো। এখন না, দ্রুত যোগাযোগ, দ্রুত করতে হবে, একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গায় দ্রুত বার্তা পাঠাতে হবে। সেক্ষেত্রে এই মেশিন কম্পিউটার এগুলো জানা প্রয়োজন। সুতরাং দক্ষতার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে গেছে, এটা বিশ্বায়নের অন্যতম একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব। বিশ্বায়নের যুগে যোগাযোগের ক্ষেত্রেও এক ধরনের বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবের ফলে একদিকে যেমন এক দেশের সঙ্গে অন্য দেশের, গ্রামের সঙ্গে শহরের ব্যবধান কমেছে, তেমনি অন্যদিকে মানুষের সঙ্গে মানুষের ক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটেছে। যোগাযোগ মানে আমরা তো খুব সহজে যোগাযোগ করতে পারছি, তোমরা ভিডিও কল করতে পারছো এক দেশের সঙ্গে আরেক দেশে, কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ করতে অনেক রকমের হয়ে গেছে, তোমরা জানো খুব ভালো করে। গ্রাম শহর বলে কিছু নেই। আগে গ্রামে বলতো যেটা জানে না বা সহজে সব কিছু পায় না, এখন তো তা নয়। এখন তো গ্রামেও মোবাইল, কম্পিউটার সব আছে, লাইন টাইন সব কিছু আছে। তো গ্রাম শহরের ব্যবধান তো ঘুচে গেছেই, উপরন্তু পৃথিবীর এক প্রান্তের মানুষের সঙ্গে আরেক প্রান্তের মানুষের সহজে যোগাযোগ হয়ে যাচ্ছে। তাহলে যোগাযোগের ক্ষেত্রেও একটা বিপ্লব ঘটে গেছে। 3 নম্বর, সংগঠনগত বিপ্লব। তথ্য প্রযুক্তি তথা যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব বিশ্বের সমমনস্ক মানুষদের মধ্যে ভাবের আদান প্রদানের পথকে সুগম করেছে। ফলে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা আন্দোলনগুলি, যেমন নারীবাদী আন্দোলন, পরিবেশ আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন, জাতিগোষ্ঠীগত আন্দোলন ইত্যাদি, সংগঠনগতভাবে অনেক বেশি শক্তিশালী হতে পেরেছে এবং বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে। একটা আন্দোলনের সঙ্গে ধরো আমি জড়িত, আমি নারীবাদী আন্দোলনের সঙ্গে জড়িত বা পরিবেশ আন্দোলনের সঙ্গে আমি জড়িত, তো আমার ধ্যান ধারণা, আমাদের সংগঠনের ধ্যান ধারণা আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। ফেসবুকে, ইন্টারনেটে, বিভিন্ন মাধ্যম আছে এখন, তোমরা জানো, সেসব মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি। ছড়িয়ে দিলে আমাদের যারা সমর্থন করবে, আমাদের সঙ্গে যারা থাকতে চাইবে, সারা বিশ্বের মানুষকে আমরা পেয়ে যাব। যারা এই আন্দোলনে বিশ্বাস করে, এই আন্দোলন করতে চায়, তাদের আমরা পেয়ে যাব এই আন্দোলনে যোগদানের জন্য। তাহলে এটা সংগঠন ক্ষেত্রে একটা বিপ্লব করেছে। সচলতার বিপ্লব। 4 নম্বর, সচলতার বিপ্লব। বিশ্বায়নের যুগে জ্ঞান বিজ্ঞান, চিন্তাভাবনা প্রভৃতি নয়, মূলধন, শ্রম, পোশাক পরিচ্ছদ, খাদ্য সামগ্রী প্রভৃতিও অবাধে জাতীয় সীমানা ছাড়িয়ে বিশ্বের সমস্ত প্রান্তে অবাধে বিচরণ করছে। একেই বলা হচ্ছে সচলতার বিপ্লব। অর্থাৎ কিছু আর এখন কিন্তু পড়ে থাকে না, সব কিছু কিন্তু ব্যবহৃত হচ্ছে। এই যে ব্যবহৃত হওয়াটা, পড়ে না থাকা, তোমার মন মানে মানুষের মনও পড়ে নেই, মানুষের মনও বিভিন্ন দিকে প্রসারিত হচ্ছে। আর যে দ্রব্য সামগ্রীও সেগুলো কিন্তু অচল হয়ে পড়ে নেই, তোমার গোডাউনে পড়ে কিন্তু পচবে না, অনায়াসে সেই জিনিসটা কোথাও না কোথাও বিক্রি হয়ে যাবে। তো এটা হচ্ছে সচলতার বিপ্লব। 5 নম্বর, কর্তৃত্ব, বহুত্ববাদী কর্তৃত্ব। মানে শুধু রাষ্ট্রের কর্তৃত্ব ছিল এতদিন, কিন্তু এখন রাষ্ট্র ছাড়া রাষ্ট্রের কর্তৃত্ব বরং কমে গেছে, এখন অন্য অন্য সংগঠনগুলো বেশি কর্তৃত্ব করছে। এই জন্য যে বহুত্ববাদী রাষ্ট্রের আইন আমাদের মানতে হচ্ছে, প্লাস আরও অনেকের কথাও আমাদের মানতে হচ্ছে। যেমন পড়ছি এবার আমি, বিশ্বায়নের যুগে যেসব বিশ্বজোড়া অতিজাতীয় সংগঠনের উদ্ভব ও প্রসার ঘটেছে,
যেমন আন্তর্জাতিক শ্রমিক সংঘ, বহুজাতিক কর্পোরেশন, ন্যাটো, সিয়াটো ইত্যাদি, সেগুলি রাষ্ট্রীয় কর্তৃত্বেও ভাগ বসাচ্ছে। সহজভাবে বললে আগে কেবল রাষ্ট্রই ছিল অবিসংবাদিত কর্তৃত্বের অধিকারী, এখন রাষ্ট্র ছাড়াও এসব সংগঠন যথেষ্ট কর্তৃত্ব সম্পন্ন হয়ে উঠেছে। শ্রমিক আন্দোলন, শ্রমিকদের সমস্যা কে দেখবে? রাষ্ট্র দেখার তো দরকার নেই। শ্রমিক সংগঠন আছে, বিশ্ব শ্রমিক সংগঠন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে, সে দেখবে। রাষ্ট্রকে এখানে বলার হয়ে গেল। MNC, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে MNC, বহুজাতিক কর্পোরেশন, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তারাই তো সব দেখছে, তো তাদের কথা, তাদের শর্ত মানতে হবে। আর ন্যাটো, সিয়াটো এগুলো কয়েকটা রাষ্ট্রের, আমেরিকা কেন্দ্রিক রাষ্ট্র সংগঠন হচ্ছে ন্যাটো। সিয়াটো হচ্ছে এশিয়া অঞ্চলের, সেন্ট্রাল এশিয়া মানে মধ্য এশিয়ার অঞ্চলের কিছু রাষ্ট্র নিয়ে, এটা হচ্ছে, এগুলো হলো সামরিক জোট। এরা কিন্তু যুদ্ধাস্ত্র তৈরি করে, বিক্রি করে, সব কিছু করে, প্রয়োজনে যুদ্ধে একে অপরকে সাহায্য করবে, এরম ধরনের সঙ্গে এটা সামরিক জোট। এদেরও কিন্তু আমাদের মানতে হচ্ছে, কারণ আমরা তো যুদ্ধ বা অস্ত্র ছাড়া চলতে পারবো না। শুধু রাষ্ট্র নয়, রাষ্ট্রের কথা শুনে চলছে না, রাষ্ট্রকে বরং এদের কথা শুনে চলতে হচ্ছে। সেই জন্য বলছে কর্তৃত্বটা হচ্ছে বহুত্ববাদী। আর একটা ওটা গেল 5 নম্বর বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য তোমাদের 6 নম্বর, সেটা হচ্ছে জাতিরাষ্ট্রের ক্ষমতা হ্রাস। জাতিরাষ্ট্র মানে এক একটা জাতির এক একটা রাষ্ট্র, তো জাতীয় রাষ্ট্র বলে, তাদের ক্ষমতা কিন্তু কমে গেছে বিশ্বায়নের ফলে। আমি আগের পয়েন্টেই যেটা বললাম, কর্তৃত্ব অনেকগুলো হয়ে গেছে, তো অনেকগুলো কর্তৃত্ব হয়ে গেলে স্বাভাবিকভাবে রাষ্ট্রের একক কর্তৃত্ব থাকছে না, সেখানেই তো ক্ষমতাটা অনেকটা হ্রাস হয়ে গেল। ঠিক আছে, জাতিরাষ্ট্রের ক্ষমতা হ্রাস 6 নম্বর পয়েন্ট। বিশ্বায়নের যুগে লগ্নি পুঁজির অবাধ বিচরণ ও লুণ্ঠনকে নিয়ন্ত্রণ করার অক্ষমতা জাতিরাষ্ট্রের সার্বভৌমত্বকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করে। মানে রাষ্ট্র তো কিছু করতে পারছে না, মূলধন পুঁজি যেখানে করে চলে যাচ্ছে, প্রায় লুট করে নিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদেশি রাষ্ট্রগুলো, কোম্পানিগুলো যে যেভাবে পাচ্ছে লাভ করছে, মুনাফা লুটছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা নেই। তো এদের রাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকলে রাষ্ট্রের সার্বভৌমত্ব অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের শুধু দেশের অভ্যন্তরে জনগণ শুধু রাষ্ট্রের সার্বভৌমত্বকে মানছে, বাইরের কেউ কিন্তু মানছে না। আবার আমাদের রাষ্ট্রের অভ্যন্তরেও যে বাণিজ্যিক সংগঠনগুলি, সেগুলোও কিন্তু খুব একটা যে রাষ্ট্রের আইন মেনে চলছে এমন নয়। তো এইভাবে জাতির সার্বভৌমত্ব একটা ক্ষুণ্ণ হচ্ছে। আবার নিজেদের উন্নয়ন ও সুরক্ষার স্বার্থে রাষ্ট্রগুলি যেসব আন্তঃরাষ্ট্রীয় সংস্থা গড়ে তুলেছে, সেগুলিও রাষ্ট্রের ক্ষমতাকে অনেকখানি সংকুচিত করেছে। আবার নিজেদের স্বার্থেই তো অনেকের সঙ্গে সংগঠন গড়ে তুলতে হয়। আমি যেটা বললাম যে সামরিক গোষ্ঠী, যুদ্ধ লাগলে আমাকে সাহায্য করবে, যেমন সার্ক, দক্ষিণ এশীয় অঞ্চলে সার্ক গড়ে উঠেছে, আরও এখন ব্রিক্স গড়ে উঠেছে। এরা একে অপরকে সহযোগিতাও যেমন করবে, এদের মধ্যে কিন্তু শত্রুতাও আছে, সহযোগিতাও আছে। যুদ্ধ লাগলে যদি একে অপরকে সাহায্য না করে, তাহলে তো একার পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। ন্যাচারালি এখানেও কিন্তু আমরা তাহলে সেই সংস্থাগুলোর কথা তো আমাদের শুনতেই হবে, রাষ্ট্রকে শুনতে হবে। তুমি যখন অসময়ে দুঃসময়ে সাহায্য নেবে, তাহলে তো তোমার সার্বভৌমত্ব সেখানেই খানিকটা তোমাকে নত হতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে। এই 6টা গেল বিশ্বায়নের বৈশিষ্ট্য। শেষে তোমরা একটুখানি লিখতে পারো, বিশ্বায়ন ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতিকে বাদ দিলে কিন্তু চলবে না, বিশ্বায়ন ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। এই আলোচনা পরে আসবে, তোমাদের পড়তেও হবে সাংস্কৃতিক বিশ্বায়ন। ইন্টারনেট সহ অত্যাধুনিক গণমাধ্যমগুলিকে কাজে লাগিয়ে বিশ্বায়নের অন্যতম বাহক বহুজাতিক সংস্থাগুলি নিজেদের অর্থনৈতিক স্বার্থে বিশ্বব্যাপী সমরূপ সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ব্যাপৃত থাকে, এবং এ ব্যাপারে তারা অনেকখানি সফলও হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকের সংস্কৃতি ভুলে যাও, নিজের ঐতিহ্যকে ভুলে যাও, নিজের পোশাক পরিচ্ছদ, নিজের গান বাজনা, নিজেদের সংস্কৃতি ভুলে যাও। তোমরা একটা পশ্চিমী সভ্যতার মধ্যে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু সংস্কৃতিরও একটা বিশ্বায়ন ঘটছে। এই হলো আজকে তোমাদের পড়ানোর বিষয়। তো সেক্ষেত্রে এই পর্যন্ত আমি লিখিয়ে দিয়েছি ওই সেইফুলকে। ওর কাছ থেকে যদি লেখাটা জোগাড় করতে পারো তো বেটার, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে? আর আমার এই বক্তব্য শুনে যদি লিখে নিতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই। অবশ্য যাদের লেখার দরকার হবে বা শোনার দরকার হবে তাদেরই, অন্যদের আমি বলছি না।